আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরুতেই বলে নেই, এই যে ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, এটা একটা অসম যুদ্ধ। অসম যুদ্ধ এই অর্থে যে ইসরায়েল কিংবা আমেরিকা, যাকেই বলি না কেন, এককভাবে এই দুই দেশের যে কোনো দেশের সামরিক শক্তি, এবং সামরিক শক্তি বলতে মানে সামরিক যে আপনার পারমাণবিক শক্তি বলেন অথবা যুদ্ধাস্ত্র বলেন, এগুলো ইরানের চেয়ে বেশি আছে। একজনেরই বেশি আছে, তো দুজন তো আরো বেশি আছে। সেই হিসেবে এটা একটা শক্তিমত্তার বিবেচনায় একটা অসম যুদ্ধ। কিন্তু বাস্তবতা কি হচ্ছে? অসম যুদ্ধ অনেক সময় অনেক কিছু হয়। আপনারা নিশ্চয়ই আমাদের ইসলামের ইতিহাসে বিখ্যাত একটা যুদ্ধ আছে, বদরের যুদ্ধ, সেটাও জানেন। সেটাও কিন্তু শুরুতে অনেকে মনে করেছিল একটা অসম যুদ্ধ। মাত্র 313 জন সৈন্য নিয়ে কিন্তু ওদের 1000-এর উপরে সৈন্য ছিল, অসম যুদ্ধ ছিল। কিন্তু সেই যুদ্ধেও কিন্তু একটা পরাজয় হয়েছে। এমনকি আমাদের মুক্তিযুদ্ধে, আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি বাহিনীর যদি যুদ্ধাস্ত্রের কথা আমরা বিবেচনা করি, তাদের যে সমস্ত অস্ত্রশস্ত্র ছিল, আমাদের কাছে কি ছিল বলেন? 303 রাইফেল ছাড়া। টোটালি একটা অসম যুদ্ধ ছিল। কিন্তু যুদ্ধাস্ত্র কার কি আছে সেটা যেমন জরুরি, তেমনি এই যুদ্ধে যারা লড়াই করছে তাদের কি মনোভাব সেটাও তেমন জরুরি। একদল যুদ্ধ করে দখল করার জন্য, আরেক দল যুদ্ধ করে নিজেদেরকে রক্ষা করার জন্য। যে রক্ষা করার জন্য যুদ্ধ করে সে কিন্তু মরিয়া, কারণ সে রক্ষা করতে না পারলে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর যে দখল করার জন্য যুদ্ধ করে, তার দখল একটু পরে হলেও চলে, একটু আগে হলেও চলে, তারা কিন্তু মরিয়া না অতটা। তাদের মধ্যে একটা কুচিন্তা কাজ করে, বদ মতলব কাজ করে। আর যারা রক্ষা করতে চায়, যারা নাকি না আত্মরক্ষার জন্য যারা যুদ্ধ করে, তারা কিন্তু বেপরোয়া মরিয়া হয়ে যায়। তারা ভাবে, যারা জানে যে হয় জয় করো অথবা মরে যাও। ইরানের এখন সে অবস্থা। ইরানের অত বেশি অস্ত্র নাই, ইরানের পারমাণবিক অস্ত্র নাই, এগুলি নাই, কিছু নাই। তারপরেও এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি, যুদ্ধে কি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল খুব সুবিধা করতে পারছে? ভেবে দেখুন একবার, খুব কি সুবিধা করতে পারছে? আমি কিন্তু তা মনে করি না। আপনারা দেখবেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের যারা নাগরিক আছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে যুক্তরাষ্ট্র তাদেরকে বলেছে যে তারা যেন এই দেশগুলো ছেড়ে চলে যায় নিরাপদ স্থলে। মানে অনেক দেশ, এই যে কাতার, কুয়েত, তারপর ওমান, সৌদি আরব এবং আপনার ইউএই, এই সমস্ত দেশে যে প্রচুর মানে যুক্তরাষ্ট্রের নাগরিকরা আছে, তারা কিন্তু এই দেশগুলো ত্যাগ করে চলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রেরই বলছে তোমার দেশ ছেড়ে চলে যাও। কেন? এক ইরানের ভয়ে। এবং এই সমস্ত দেশগুলোতে যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন রকম আপনার ঘাঁটি আছে, যে ঘাঁটিগুলো ব্যবহার করে তারা বিভিন্ন দেশের উপর আক্রমণ করত, যেমন ইরানের উপর আক্রমণ করত, সেই ঘাঁটিগুলির মধ্যে কিন্তু অনেকগুলি ঘাঁটিতে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই বুঝি ইরানের মিসাইল এসে এখানে পড়ছে। অলরেডি আমরা জেনেছি যে কাতারে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের একটা রাডার ছিল, যেটাকে বলা হয় ANFPS 132 ব্লক 5 আর্লি ওয়ার্নিং রাডার। মানে এই রাডারটা এমন ছিল যে ইরান থেকে যদি যে কোনো দেশের দিকে যদি একটা অস্ত্র, ব্যালিস্টিক মিসাইল অথবা কোনো কিছু যদি পাঠানো হয়, সঙ্গে সঙ্গে এই রাডার সেটা বুঝতে পারে। ইরান কিন্তু এই রাডারটিকে ধ্বংস করে দিয়েছে। এই রাডারটার দাম, এটা করতে তাদের খরচ হয়েছে $1.1 বিলিয়ন। অনেক অর্থ ব্যয় করে রাডারটা বানিয়েছিল এবং এটা খুব আধুনিক একটা রাডার ছিল। এই রাডারটার এমন যুক্তি ছিল যে ওখান থেকে 5000 কিলোমিটার দূর পর্যন্ত যদি কোনো ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল কেউ ছুটত, সঙ্গে সঙ্গে সে বুঝতে পারতো এটা কোথায় দিকে, কোন দিকে যাচ্ছে। মানে ইরান থেকে কোনো একটা ব্যালিস্টিক মিসাইল যদি কেউ ইসরায়েলি দিয়ে অন্য কোনো জায়গায় যদি নিক্ষেপ করা হয়, সঙ্গে সঙ্গে রাডারটা বুঝতে পারতো যে এই মাত্র একটা মিসাইল নিক্ষেপ করা হলো। ফলে তারা ওখানে সতর্কতামূলক ব্যবস্থা নেয়। সেই রাডারটা ধ্বংস করে দেওয়া মানে হলো এই যে পারস্য উপসাগরীয় অঞ্চল, এই অঞ্চলে মার্কিন বাহিনীর
যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মানে আকাশ দিয়ে কি যাচ্ছে না যাচ্ছে যে বুঝতে পারার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা আসলে এখন একদম নষ্ট হয়ে গেছে। তো ইরান কিন্তু এরকম মানে অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে অত্যন্ত বেছে বেছে তারা কিন্তু কাজগুলি করছে। দেখুন, তারপরেও এই যুদ্ধে ইরান জিতবে এটা কিন্তু মনে করার কোনো কারণ নাই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জিতবে না, মার্কিন যুক্তরাষ্ট্র জিততে পারবে না। দেখুন, আধুনিক মার্কিন যুক্তরাষ্ট্র কি ইরানকে দখল করতে পারবে না? সেটাও পারবে না। একদম নিশ্চিত থাকেন আপনি, পারবে না। ইরানকে দখল করা যায় না। আপনি যদি ইরানের ইতিহাস দেখেন, একটা জাতিকে দখল করতে গেলে কি হয় জানেন? ওই জাতির উপর একজন যদি অপশাসক থাকে অথবা একজন এক নায়ক থাকে যার উপর পুরো দেশ ক্ষুব্ধ আছে, সেরকম ভাবে করতে পারবে। কিন্তু এখানে ইরানের যে ওদের যে সাংগঠনিক যে কাঠামোটা, এটা এত একটার সঙ্গে রিলেটেড, একদম শেকড় এত গভীর পর্যন্ত, আপনি চট করে ইরানকে দখল করতে পারবেন না। আর ইরানের যে সাংস্কৃতিক ঐতিহ্য, এটা চিন্তাই করা যায় না। এই পুরো অঞ্চলের মধ্যে আপনি যদি 1000 বছরের ইতিহাস ঘাটেন, তাহলে দেখবেন যে ইরান হচ্ছে এমন একটা দেশ, যে দেশ কখনোই কারো করদ রাজ্যে পরিণত হয়নি। কখনোই এখানে এরা কখনো পরাধীনতা, কখনো এরা পরাধীন ছিল না, কখনোই। 1000 বছর ধরে কিন্তু একটা স্বাধীন জাতি। এমন জাতিকে ওই যে আপনি উপনিবেশ স্থাপন করবেন, নিজের পুতুল সরকার বসাবেন, এটা মনে হয় আমেরিকার এই আশা মতো হয় সফল হবে না। দেখেন, আধুনিক সময়ে যুদ্ধ জয়টা কি, দেশ জয় করা মানে কি? আপনি পারবেন, আপনি কিন্তু পারমাণবিক বোমা নিক্ষেপ করতে পারবেন, ইরানকে ছারখার করে দিতে পারবেন, সব পারবেন। কিন্তু সেই ছারখার করে দেওয়া ছায়ের নিচ থেকে নতুন এক ইরান গজিয়ে আসবে, ওটাকে আপনি থামাতে পারবেন না। এবং যুক্তরাষ্ট্র এখানে, এটা আধুনিক যারা নাকি যুদ্ধশাস্ত্র নিয়ে কথা বলেন, তারা অনেকে বলেন কোনো দেশ জয় করা মানে সেই দেশে তার সৈন্যের বুক মানে পা যেয়ে পড়া। এটা যুক্তরাষ্ট্র কখনোই ইরানে পারবে না, নেভার। তাহলে এই যুদ্ধে আসলে কিভাবে যুক্তরাষ্ট্রের জয় হবে? একটা কথা মাথায় রাখবেন, যুদ্ধ কিন্তু ইরান করছে না, যুদ্ধ কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর চাপিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার, মানে ডোনাল্ড ট্রাম্প, উনি তো নিজে শুরুতেই বলেছেন যে তার লক্ষ্য হলো ইরানের সরকারকে উৎখাত করা। সরকারকে তারা উৎখাত করতে চায় এবং সে নতুন সরকার বসানো চায়। এটাই হলো যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য। যদি সেই উদ্দেশ্য সফল না হয়, তাহলে ধরে নেবেন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে পরাজয় হয়েছে। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি, সম্ভবত সেই লক্ষ্য তাদের অর্জিত হবে না। কারণ ইরানের আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে, কিন্তু পাশাপাশি কিন্তু ইরানের ভেতর থেকেই ওই ভ্যাকুয়ামটা, মানে ওই শূন্যতাটা কেউ টের পাচ্ছে না। ওই বিকল্প শক্তি, বিকল্প নেতৃত্ব কিন্তু বসে গেছে। আবার এটাকে মারবেন, আরেকটা বিকল্প নেতৃত্ব বসবে। সরকার উৎখাত সম্ভব হবে না। এটা হতো যদি ইরানের অভ্যন্তরে এই সরকারের এগেনস্টে একটা শক্তিশালী শক্তি, এক বা একাধিক, তারা যদি থাকতো। কিন্তু ওখানে ইরানের অভ্যন্তরে যারা এতদিন খামেনি সরকারের বিভিন্ন অনুশাসন, বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করত, তারাও কিন্তু এই যুদ্ধে এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে। এবং সবাই মিলে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে আগ্রাসন, তাদের যে আক্রমণ, তার প্রতিহত করার জন্য তারা সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছে। ঐক্যবদ্ধ জাতিকে হারানো না বড় কঠিন। বিপরীত দিকে দেখেন, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ভেতরেই এই যুদ্ধের বিরুদ্ধে মানুষের মধ্যে এক ধরনের প্রতিবাদ দেখা যাচ্ছে। এরই মধ্যে দেখা গেছে যে যুক্তরাষ্ট্রের প্রতি 4 জনের মধ্যে 3 জনই এই যুদ্ধের বিরোধিতা করছে। যুক্তরাষ্ট্রে যে সাধারণ মানুষ আছে, তাদের মধ্যে প্রতি 4 জনের 3 জন, মানে শতকরা 75% মানুষ এই যুদ্ধের বিরোধিতা করছে। যুদ্ধের পক্ষে আছে মাত্র 25% মানুষ। ডোনাল্ড ট্রাম্প তার দেশের অভ্যন্তরে এই যে জনমত, এই যে বিরুদ্ধ জনমত, তাকে কতক্ষণ সে সহ্য করতে পারবে, এটারও কিন্তু অনেক শঙ্কা আছে। এখন আজকে যদি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের রণভঙ্গ দেয়, নানা রকম আলাপ আলোচনা করে, এর মধ্যে কিন্তু নানা রকম প্রস্তাব যাচ্ছে যে আসো আলোচনা করি, অমুক করি, তমুক করি, কিন্তু ইরানের পক্ষ থেকে কিন্তু সে সমস্ত প্রস্তাবকে মোটেই গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাহলে ফলাফল, যুদ্ধ কতদিন টিকবে আমরা জানি না, কিন্তু আমি এটা নিশ্চিত করে বলতে পারি, এই অসম যুদ্ধেও যুক্তরাষ্ট্রের আসলে এক ধরনের নৈতিক পরাজয়, যেটা অলরেডি হয়েই গেছে, এটা কিন্তু আগামী দিনগুলোতে আরো বাড়তে থাকবে।
আবার বিপরীত দিকে আরেকটা সাইড ইফেক্ট যেটাকে আমরা বলি, সেই সাইড ইফেক্টে আক্রান্ত হব আমরা। এই যুদ্ধ যদি 2 সপ্তাহের মতো চলে তাহলে আমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের এখানে তেলের দাম, জ্বালানি তেলের দাম বেড়ে যাবে, ডিজেলের দাম বাড়বে, অকটেনের দাম বাড়বে, পেট্রোল, ফার্নেস অয়েল, জেট ফুয়েল সব কিছুর দাম কিন্তু বেড়ে যাবে। এবং যদি তেলের দাম বাড়ে, জ্বালানি তেলের দাম বাড়ে, তাহলে তার প্রভাব, তার নেতিবাচক প্রভাব সমস্ত দ্রব্যের মধ্যে পড়বে, সমস্ত দ্রব্য মূল্যে তার নেতিবাচক প্রভাবটা পড়বে। নতুন সরকার আমাদের এসেছে, বিএনপি সরকার, তারা এই আচমকা যে এই সংকট কিন্তু মানে এটা যে আসবে এটা তো কেউ জানতো না, হঠাৎ করে যে চেপে বসা এই সংকট, এই সংকটে সরকার কিভাবে মোকাবেলা করবে সেটাও আমাদের দেখতে হবে। এ সময় আমাদের জনগণের অধৈর্য হলে চলবে না এবং জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সবাইকে মিতব্যয়ী হতে হবে। আমরা প্রত্যাশা করব যাতে নাকি যুদ্ধ দীর্ঘস্থায়ী না হয়, যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়ে গেলেই সবার শান্তি। এবং পুরো বিশ্বের আপনারা জানেন যে আকাশপথ এখন প্রায় অচল অবস্থায় পড়ে গেছে। এই করোনার সময় যেমন হয়েছিল এখন অনেকটা সেরকম, ফ্লাইটগুলো যাচ্ছে না, এক দেশ থেকে এক দেশে যাচ্ছে না, এবং একটা ভয়ঙ্কর অবস্থা। সেই সমস্যার সমাধান কিভাবে আমরা জানি না, তবে আমি নিশ্চিত দেখতে পাচ্ছি এই যুদ্ধে ট্রাম্পের খুব একটা লাভ হচ্ছে। ওনার যে যুদ্ধঙ্গী যে চেহারা, সেই চেহারা আমার ধারণা খুব শিগগিরই ম্রিয়মান হয়ে যাবে। হয়তো তারা যুদ্ধে জিতবে, হয়তো ইরানকে তারা ছাড়খাড় করে দিবে, কিন্তু আলটিমেটলি তাদের যুদ্ধে জয় হবে না, বরং যা হবে সেটাই তাদের পরাজয়। প্রিয় দর্শক,